তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা করব সেটা হলো, দেখো আমরা গত ক্লাসে কাজের অঙ্কগুলো শেষ করছিলাম। তারপরে আছে হলো, দেখো কি লেখা আছে যে মূলের কাজ। ঠিক আছে, মূলের কাজ এই অংশটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, মূলের কাজ। তো মূলের কাজ, এখানে মূল বলতে কি বোঝায় জানো? এখানে মূল বলতে বোঝায় হলো রুট। ঠিক আছে, এখানে রুট, রুটস বোঝায়। ঠিক আছে, মূল বলতে এখানে রুটস বোঝায়, মানে কি রুটের কাজ। ঠিক আছে, এখানে হচ্ছে কি 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 রুট একটা আছে, হচ্ছে কি স্কোয়ার রুট আছে, তারপরে কিউব রুটস আছে, কিউব রুট, স্কোয়ার রুট, কিউব রুট, তারপর এই ধরনের ফোর। ঠিক আছে, তো যে কোনো ধরনের রুট আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা নিব বই অনুযায়ী। তারপর দেখো, এখানে দেখো যে কি বলছে, যে সংজ্ঞাটা বলছে, দেখো ভালো করে যে কি বলছে। দেখো এখানে যে n belongs to n। ঠিক আছে, আর হলো হচ্ছে আর একটা কি বলছে যে n গ্রেটার দেন 1। তার মানে কি গ্রেটার দেন 1? তার মানে হলো হচ্ছে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে কি স্বাভাবিক সংখ্যা। আর n এর মান 1 থেকে বড় হবে। n এর মান কি 1 থেকে বড় হবে, তার মানে কি এখানে n সবসময় পজিটিভ হবে এবং সাথে হলো হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে। কারণ কি n এর মানের কোনো সীমা নাই এখানে। ঠিক আছে, এবং a belongs to a belongs to a belongs to r। ঠিক আছে, হলে যদি এমন x belongs to r থাকে, কি বলছে যে n greater than 1 এবং a belongs to r হলে যদি এমন x belongs to, আবার আরেকটা কি রাশি, অজ্ঞাত রাশি আরেকটা কি নিছে, x belongs to কি r থাকে, তাহলে যেন x টু দি পাওয়ার n ইকুয়াল টু a হয়। ঠিক আছে, a হয়, তবে x কে এই x কে কি x কে কি বলা হয়, x কে a এর n তম মূল বলা হয়, x কে a এর n তম মূল বলা হয়। এই যে n যেটা আছে সেই n তম মূল বলা হয় হলো হচ্ছে কাকে, x কে। ঠিক আছে, তো এখানে হচ্ছে n যদি হয় 2, তাহলে মূলকে বর্গমূল x, n যদি হয়, n যদি 2 হয়, ঠিক আছে, তাহলে x কে মানে কি মূলকে বলা হয়, মূলকে বর্গমূল বলে। তার মানে কি মূল এখানে n তম মূল কোনটা, x না? তার মানে কি n যদি 2 হয় তাহলে x কে বলা হয় হলো হচ্ছে কি বর্গমূল। ঠিক আছে, বর্গমূল, বা এটাকে তুমি হলো হচ্ছে কি বলো, স্কয়ার রুট। ঠিক আছে, যে n যদি 2 হয় তাহলে আমরা x কে বর্গমূল বা স্কয়ার রুট বলবো। আর n যদি কত হয়, এখানে দেওয়া আছে 3 হয়, তাহলে x কে আমরা বলবো হলো হচ্ছে ঘন মূল, যাকে হলো বলে কিউব রুট। ঠিক আছে, এই হলো হিসাব। তো এটাকে যদি আরেকটু ভাঙায় বলি, যে মূল মানে হলো কি, মূল মানে জিনিসটা কি, মূল জিনিসটা হলো এমন একটা সংখ্যা। ঠিক আছে, মূল জিনিসটা হলো এমন একটা সংখ্যা। তার মানে কি আমরা হলো হচ্ছে এখানে এক্স নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, এক্স কে, ঠিক আছে, এক্স কে নিয়ে কথা বলতেছি। তো মূল এমন একটা সংখ্যা যাকে নিজে নিজে কয়েকবার গুণ করলে অন্য একটি সংখ্যা পাওয়া যায়। যেমন মনে করো যে আমি 2, মনে করো যে x ইকুয়াল টু 2, তো এখানে x 2 হলো,
তার মানে কি আমরা হচ্ছে মনে করো 4টা 2 গুণ করলাম, গুণ করার পর কি হলো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 পাওয়া যাচ্ছে। বা তুমি ধরো x কে তুমি বারবার গুণ করলা, ঠিক আছে, x কে তুমি বারবার গুণ করলা, তার মানে কি 1 2 3 4 মানে কি 4টা x, মানে কি x টু দি পাওয়ার 4, তাই না? তো তুমি কি অন্য একটা সংখ্যা পাচ্ছ না বারবার গুণ করার পরে, এই যে মূলকে তুমি হচ্ছে বারবার গুণ করার ফলে তুমি ভিন্ন আরেকটা সংখ্যা পাচ্ছ, ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। তারপরে ধরো তোমার কাছে এমন একটা সংখ্যা, ঠিক আছে, এমন একটা সংখ্যা মনে করো যে এ এমন একটা সংখ্যা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে এখানে বলছে যে এ বিলংস টু আর এর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে, সেই এ হচ্ছে কি বাস্তব সংখ্যার মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। তো এখন তুমি এমন একটা সংখ্যা খুঁজছো, ঠিক আছে, এ এ এমন এক এ এমন একটা সংখ্যা দেওয়া আছে, তো এখান থেকে তুমি এমন একটা সংখ্যা খুঁজছো, ঠিক আছে, সেটা হচ্ছে মনে করো এমন একটা সংখ্যা, সেটা মনে করো যে তুমি এক্স খুঁজছো, ঠিক আছে, এক্স নামে এমন আরেকটা সংখ্যা খুঁজছে এই সংখ্যা থেকে, যে যাকে তুমি কি n বার গুণ করলে এ পাওয়া যায়। তুমি মনে করো যে এখানে কি বলছি, যে আমি কি বললাম যে এ এমন একটা সংখ্যা দেওয়া আছে তোমার কাছে, তো তুমি এখান থেকে এমন একটা সংখ্যা খুঁজছো, ঠিক আছে, এমন একটা সংখ্যা তুমি মনে করো যে তুমি এক্স খুঁজছো, ঠিক আছে, এই যে এক্স মূলটা খুঁজছো, ঠিক আছে, এমন একটা সংখ্যা খুঁজছো যাকে এই এক্স কে তুমি বারবার যদি গুণ করো, একই এক্স কে তুমি যদি বারবার গুণ করো, তাহলে তোমার কাছে এ নামের এই সংখ্যাটা চলে আসবে, ঠিক আছে, এ নামের এই সংখ্যাটা চলে আসবে। যদি এখন তাহলে কি হলো, যদি তাহলে মানে কি আমরা একটা জিনিস পড়ছি না, এ টু দি পাওয়ার এন বলতে কি বোঝায়, এ এ এ এ এ ডট 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 গুণ এ ডট সরি এন, তাই না? তার মানে কি এ টু দি পাওয়ার এন মানে কি এ কে কত এন বার গুণ করা, এন বার গুণ করা, তো ঠিক আছে, তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে, যে এন বার গুণ করলে এ পাওয়া যায়, তো এখান থেকে এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, এখানে গুণ করলে তুমি হচ্ছে মনে করো যে এমন একটা সংখ্যা, মনে করো যে এম নামের একটা মান পাচ্ছ, ঠিক আছে, যে এই মান পাওয়া যাচ্ছে, যে এত একে এন তম বার গুণ করে তুমি এম নামের একটা নতুন মান পাচ্ছ, তাই এম মানটাই হলো মনে করো যে ধরো এ, এখানে আমি যে উদাহরণটা দিচ্ছি এই এম মানটাই হচ্ছে মনে করো যে এ। তো এখন মনে করো যে এই যে এম কে মনে করো তুমি ভাঙতে চাচ্ছ, তো ভেঙে এমন একটা মান চাচ্ছ, ঠিক আছে, এমন একটা মান চাচ্ছ যেটা মনে করো যে এ, সেটাকে মনে করো যে বারবার গুণ করলে এম পাওয়া যায়, ঠিক আছে, এটার উল্টাটা, তার মানে কি আমি এখানে সেটাই বললাম যে তুমি এখানে মনে করো যে এম এ নামের একটা সংখ্যা তোমার কাছে আছে, ঠিক আছে, বাট তুমি জিনিসটাকে এমন তুমি জিনিসটাকে একটা সংখ্যা, যে কি বললাম, যে তোমার কাছে মনে করো যে এ নামের একটা সংখ্যা আছে, এখন তুমি এমন একটা সংখ্যা মনে করো যে ধরো সেই সংখ্যাটা এক্স খুঁজছো, ঠিক আছে, এই সংখ্যাটাকে এই এক্স কে তুমি বারবার গুণ করলে তুমি গুণফল হিসেবে তুমি এ নামের এই সংখ্যাটা পাবা। তার মানে কি এই জিনিসটার গঠন গঠন কি হবে, গঠন আমরা, ঠিক আছে, গঠনটা কি হবে, গঠনটা এমন হবে যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ হয়, ঠিক আছে, এ হয়, তাহলে আমরা এখানে বলতে পারি এক্স কে আমরা এই এক্স কে বলবো হচ্ছে কি যে এ এর এনতম মূল, কারণ কি আমরা এ কে ভাঙানোর ভেঙে এক্স নামের এমন একটা সংখ্যা নির্ধারণ করব যাকে এন তমবার গুণ করলে আমরা হচ্ছে এ সংখ্যাটা পাবো, ঠিক আছে, এই জিনিসটাই, তার মানে কি এখানে এক্স হচ্ছে কি এক্স হচ্ছে মূল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে এক্স এক্স কে এক্স মূল হিসেবে কাজ করতেছে, এখন বিষয়টা হলো যে এন যদি 2 হয়, ঠিক আছে, এন যদি 2 হয়, ঠিক আছে, এন এর মান যদি 2 হয় তাহলে সেটাকে আমরা বলবো বর্গমূল, ঠিক আছে, এন এর মান যদি 3 হয় সেটাকে আমরা বলবো ঘনমূল, ঠিক আছে, আর যদি এন এর মান 4 হয়, এগুলোর বিভিন্ন ধরনের নাম আছে 4 5 6 7, তো আমার ওটা জানার দরকার নেই, আমাদের মেন কাজটা হচ্ছে এন ইকুয়াল টু 2 হলে বর্গমূল এবং এন ইকুয়াল টু 3 হলে সেটাকে আমরা বলবো ঘনমূল, ঠিক আছে। তো এক্স এখানে মূল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা, উদাহরণটা আমি এখানে দিই, ঠিক আছে। তো উদাহরণটা হলো যে মনে করো যখন মনে করো যে n ইকুয়াল টু আমরা হলো 2 নিব, ঠিক আছে, n ইকুয়াল টু 2 হলে তখন
আমরা তাকে কি বর্গমূল বলি, তাই না? এই যে এখানে আমি বলে দিচ্ছি কিন্তু n ইকুয়াল টু 2 হলে আমরা এখানে বর্গমূল বলি, যাকে হচ্ছে কি বলা হয়, স্কোয়ার রুট, তাই না? এখানে এল এক্স, এটা বানান তোমরা বুঝে নিও। তো n ইকুয়াল টু 2 হলে আমরা কি বলি, সেটাকে বর্গমূল বলি। আমরা কিছুক্ষণ আগে জেনে আসলাম, ঠিক আছে? তো যেমন মনে করো যে 4, ঠিক আছে? 4 এর বর্গমূল কত? 4 এর বর্গমূল আমরা জানি 2। কারণ কি হলো হচ্ছে 2 থেকে আমরা এখানে পাই 2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 2। কারণ কি, এখানে দেখো যে 4 যেই নিলাম সেটা হলো হচ্ছে আমরা কি নিলাম, এখানে উদাহরণ হিসেবে ধরে নিলাম এটা হচ্ছে a নিলাম, ঠিক আছে? তো a কে ভাঙানোর পরে আমরা হচ্ছে x নামে আরেকটা কি পেলাম, মান খুঁজতেছি, যে যাকে n বার গুণ করলে আমরা হচ্ছে কি a পাবো। তার মানে কি a কে আমরা যদি ভাঙাই তাহলে মানে কি 2 ইন্টু 2, তাই না? 2 ইন্টু 2, তার মানে কি x এর মান যদি 2 হয় তো 2 কে আমরা 2 বার গুণ করার পর আমরা জিনিসটা 4 পাবো, তাই না? তার মানে কি আমরা হচ্ছে এখানে 2 2 2 ইন্টু 2 মানে কি দুইটা 2 আছে, তার মানে কি n এর মান 2 ইকুয়াল টু 4। তার মানে কি এখানে মূল কত, মূল হচ্ছে x, তাই না? তো মূল x কে আমরা এখানে কি বলবো, এটা হচ্ছে মূল, যেহেতু n তো n এ কি এখানে বইয়ে বলছে দেখো, তবে x কে a এর n তম মূল বলা হয়, ঠিক আছে? n তম মূল বলা হয়। তার মানে কি x কে n তম মূল বলা হয়, ঠিক আছে? তার মানে কি এখানে দুইটা মূল আছে, মানে কি দুইটা 2 আছে, তাই না? তো এখানে x কে হচ্ছে মূল বলা হয়, ঠিক আছে? মূল বলা হয়। আর যদি এখানে যদি 2 থাকে তাহলে সেটাকে আমরা বলবো বর্গমূল। মানে কি এটা 4 এর বর্গমূল কত হবে, তাহলে হচ্ছে এখানে 4 এর বর্গমূল কত, 2, ঠিক আছে? তারপরে যদি আমরা এখানে যদি কিউব যদি থাকতো তাহলে এটা আমরা 8 পাইতাম, তাই না? 8 পাইতাম, মানে কি 8 কে যদি আমরা ভাঙাই তার মানে কি 3টা 2 এর গুণ, তাই না? তার মানে কি x হচ্ছে 2, তাই না? x হচ্ছে কি 2, আর হচ্ছে 2 কে আমরা জানি মূল, আর এখানে হচ্ছে কিউব আছে, তার মানে কি এটা হচ্ছে কি হয়ে যাবে, ঘনমূল, ঠিক আছে? এটা হচ্ছে ঘনমূল হয়ে যাবে। তাহলে কি আমরা বলতে পারি যে এখানে 8 এর ঘনমূল হলো হচ্ছে 2, ঠিক আছে? এই হলো এই টপিকের ব্যাখ্যা, ঠিক আছে? ওই বাক্যটুকু, ওই সংজ্ঞার ব্যাখ্যা হলো হচ্ছে এইটুক, ঠিক আছে? তো তাহলে রুট নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এরপর দেখো, এরপর যে বিষয়টা আছে এখানে, যে উদাহরণ দিছে, ঠিক আছে? এখানে মূলের কিছু উদাহরণ দিছে, একটা উদাহরণ দিছে, 5 নম্বর উদাহরণ, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি করাইতেছি কিসের জন্য জানো? এই জিনিসগুলো করানোর মূল লক্ষ্য হলো তোমরা এমসিকিউ এ যদি একটু জটিল টাইপের এমসিকিউ দেয়, ঠিক আছে, সূচক 2-1টাই তো পাবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2-1টা করে এমসিকিউ পাবা। তো ওই 2-1টা চ্যাপ্টার যদি একটু এমসিকিউ যদি একটু কঠিন হয় বা সিকিউ যদি একটু কঠিন হয়, ঠিক আছে, এই শর্তগুলো দিয়ে যেন তোমরা সহজে ওই শর্তগুলো দেখে তুমি নিজে বুঝতে পারো, ঠিক আছে, নিজে প্রবলেম সলভ করতে পারো। এই জন্য এই জিনিসগুলো করানো। কারণ সব জিনিস তো মনে করো যে তোমাকে করাই দিতে পারবে না কেউ, ঠিক আছে? তোমাকে নিজে থেকে করতে হবে অনেক কিছু। তো তোমার যখন এই বইয়ের প্রত্যেকটা লাইনের মনে করো যে তোমার ব্যাখ্যা যদি সঠিকভাবে তুমি বুঝতে পারো, ঠিক আছে, তাহলে তুমি হলো হচ্ছে নতুন কোনো প্রবলেম পাইলেও তুমি এই বেসিকের মাধ্যমে তুমি ওই যে প্রবলেমগুলো রুট থেকে, মানে একদম শেষ থেকে, বেসিক থেকে সমাধান করতে পারবা নিজে, ঠিক আছে? তখন তোমাকে হচ্ছে ওই এমসিকিউ সলভ করেও কাউকে দিতে হবে না, আবার সিকিউ সলভ করেও তোমাকে অনেক দিতে হবে না, তুমি তখন নিজে বিষয়গুলো বুঝতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, 5 নম্বর উদাহরণের ক নাম্বারটা কি বলছে একটু দেখো, যে 2 এবং -2 উভয়ই 16 এর 4তম মূল। কারণ কি এখানে কি বলছে, 2 এবং -2 উভয়ই 16 এর 4তম মূল, কারণ কি? কারণ এখানে ধরো 2, এখানে কি বলছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, আবার হলো হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। কারণ কি এখানে যে পাওয়ারটা আছে, সেই সূচকটা আছে, সেটা হলো হচ্ছে কি জোড় সংখ্যা,
ঠিক আছে, জোড় সংখ্যা। আর জোড় হলে পাওয়ার জোড় হলে তার মানে কি, যে নেগেটিভ যদি মানও হয় তাহলে সেটা পজিটিভে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হলো হিসাব। তো সহজ কথায় যদি বলি যে 16 এর 4তম মূল মানে হলো কি, এখানে কি বলছে, 16 এর 4তম মূল বলছে, তাই না? তো 16 এর 4তম মূল মানে হলো মানে এমন সংখ্যা, ঠিক আছে, 16 এর 4তম মূল এমন সংখ্যা যাকে 4 বার গুণ করলে 16 হয়। ঠিক আছে, 16 এর 4তম মূল মানে এমন সংখ্যা যাকে 4 বার গুণ করলে 16 হয়, তাই না? এখানে 2 কে 4 বার গুণ করলে, ঠিক আছে, 2 কে 4 বার গুণ করলে 16 হয়। ঠিক আছে, তা আবার -2 কে 2 কে 4 বার গুণ করলে 16 হয়। আবার মনে করো যে -2 কে 4 বার গুণ করলে 16 হয়। ঠিক আছে, তার মানে কি, তার মানে এখানে 2 এবং -2 এটা হলো কি 16 এর 4তম মূল, 4তম মূল এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, 4তম মূল এটাই বোঝানো হয়েছে। তারপরে খ নাম্বারটা কি বলছে দেখো, যে -27 এর ঘনমূল হলো হচ্ছে কত, -3, -27 এর ঘনমূল -3। তার মানে কি, এখানে হলো হচ্ছে -3 এর উপর কতবার, 3 বার গুণ করলে আমরা হচ্ছে কত পাবো, -27 পাবো। তবে -27 এর মূল কত, -3, আর এখানে 3 আছে যেহেতু, তার মানে কি এটাকে আমরা বলবো ঘনমূল। ঠিক আছে, সিম্পল ব্যাখ্যা এটাই। ঠিক আছে, এটা আর এর কোনো বিষয় না। আর এখানে বিজোড় হওয়ার কারণে এখানে হচ্ছে, আর এখানে নেগেটিভ থাকার কারণে পজিটিভ নেগেটিভ হয় পজিটিভ, আর আরেকটা বেজোড় থাকার কারণে পজিটিভ আর নেগেটিভ মিলে হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটাই এখানে কাজ করছে এভাবে। তো যাই হোক, এই হলো হিসাব। তারপরে এখানে গ নাম্বারটা দেখো, আবার গ নাম্বারটা কি বলছে একটু দেখো, যে 0 এর nতম মূল 0, 0 এর nতম মূল 0, কারণ সকল n বিলংস টু n, n হচ্ছে 1 থেকে বড়। এখানে হচ্ছে 0 টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হিসেবে গণ্য হবে। সহজ কথায় 0 কে যতবার গুণ করো না কেন, ফলাফল সবসময় কি হয়, 0ই হয়। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা বলা হয়েছে, তার মানে কি 0 এর যে কোনো nতম মূল সবসময় 0ই হবে। এটাই হলো হচ্ছে কি সরল সত্য, মানে কি এর চাইতে সত্য আর কোনো কিছুই হতে পারে না, তাই জন্য এটাকে বলা হয় সরল সত্য। ঠিক আছে, তো এই হলো হিসাব। তারপরে আমরা হলো ঘ নাম্বার উদাহরণটা দেখি। ঘ নাম্বার উদাহরণ কি বলছে, যে -9 এর কোনো বর্গমূল নেই, কারণ যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক নয়। এখানে কি বলছে একটু ভালো করে লক্ষ্য করো, যে -n এর কোনো বর্গমূল নেই। ঠিক আছে, তুমি এটাকে যদি বর্গমূল করো পাবা কিছু, কখনোই পাবা না। এটা হলো হচ্ছে কি, এটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারে চলে যাবে, তখন এখানে আই চলে আসবে। ঠিক আছে, আই এর হিসাবটা চলে আসবে। এটা এখন তো দরকার নাই তোমার এসএসসি লেভেলে, এখানে এটা হচ্ছে এইচএসসি লেভেলের প্রবলেম। ঠিক আছে, তো বিষয়টা হলো, আমি এইদিকে যাচ্ছি না, আমি এইখানে যা বলছে সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। ঠিক আছে, যে -n এর কোনো বর্গমূল নেই, মানে কি -9 এর তুমি যদি বর্গমূল করো তাহলে এখানে কোনো কিছু পাবা না তোমাদের এসএসসি লেভেল অনুযায়ী। ঠিক আছে, এখানে কোনো কিছু পাবা না। আমি তোমাকে একটু দেখাই দিই, দেখো এখানে মনে করো যে এখানে আমি হচ্ছে কমপ্লেক্স নাম্বার চুজ করি। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার চুজ করার পর -9 যদি দিই, তারপর যদি √9 যদি দিই, -9 যদি দিই, ঠিক আছে, এখানে দেখো এখানে আসবে কত, 3i আসবে। ঠিক আছে, এটা হলো হচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। তোমার বর্তমান লেভেল হলো হচ্ছে একদম সিম্পল।
ঠিক আছে। তো এখানে তুমি যদি এখন রুট বর্গমূল দাও, এখানে কি ম্যাথ ইরর দেখাবে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। তো আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাবা তোমরা, তখন ওই জিনিসটা তোমরা শিখতে পারবা, এই 3i সম্পর্কে, আই সম্পর্কে জানতে পারবা। তো যাই হোক, তো এখানে কি বলছে, আমাদের বইয়ে যা আছে সেই অনুযায়ী আমরা আগাবো। ঠিক আছে, তো -9 এর কোনো বর্গমূল নেই, কারণ যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক নয়। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক নয়। তো এটা আমরা একটু সহজ ভাষায় বলি। ঠিক আছে, বইয়ের ভাষায় তো আমরা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তাই না? এই ভাষাটা বুঝতে প্রবলেম হচ্ছে, তো সহজ ভাষায় একটু বলি যে আমরা জানি যে কোনো, ঠিক আছে, আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে, অর্থাৎ নিজে নিজে দুইবার গুণ করলে ফলাফল সবসময় ধনাত্মক বা শূন্য হয়। ঠিক আছে, এটা মানে আমি কি বললাম, যে আমি আরেকবার বলি যে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে মানে কি, নিজে নিজে দুইবার বা তিনবার গুণ করলে ফলাফল সবসময় ধনাত্মক বা শূন্য হয়। যেমন যেমন আমি মনে করি, যদি এখানে বলি যে 3 এর উপর স্কোয়ার মানে কি, আমরা 9 জানি। আবার -3 এর উপর স্কোয়ার মানে কি, আমরা জানি হলো হচ্ছে 9। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ -9 হতে পারে না, -9 হতে পারে না। তাই -9 এর কোনো বাস্তব বর্গমূল নেই, এখানে কোনো বাস্তব বর্গমূল নেই, এখানে কমপ্লেক্স জিনিসটা চলে আসবে। ঠিক আছে, এখানে বাস্তব বর্গমূল মানে কি, যে মনে করেন সিম্পল কোনো বর্গমূল হয় না, এটা হচ্ছে সরাসরি কমপ্লেক্সের দিকে চলে যায়। ঠিক আছে, তো এইটুকু মনে রাখলে হবে। আমি যেটা বললাম যে -9 কে রুট করলে, -9 এখানে বলছে তুমি যে কোনো কিছু 16 -16 এটাকে রুট করলে তুমি এটাই পাবো, বা যে এটাকে রুট করলে তুমি 4i পাবা যদি জটিল সংখ্যার দিকে যাও। ঠিক আছে, কমপ্লেক্সের দিকে যাও। ঠিক আছে, আর বাস্তবে এখানে এটার কোনো মান নাই। ঠিক আছে, হিসাবের সুবিধার্থে এটা করছে, পরে বিজ্ঞানীরা তৈরি করছে, বাট এখানে মেন কথা, এখানে কোনো মান নাই। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে হবে। এই উদাহরণ সম্পর্কে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, তো উদাহরণ এখানে ঘ নম্বরটা একটু দেখো, যে এখানে বলছে যে -9 এর কোনো বর্গমূল নেই। এটা হচ্ছে এমসিকিউ এ দিতে পারে। ঠিক আছে, কারণ যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক নয়। এই লাইনটা মনে রাখবা, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক নয়। এই যে এখানে বললাম যে বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার মধ্যে 0 আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, তাই না? সবগুলো সংখ্যা নিয়েই কি বাস্তব সংখ্যা। তার মানে কি, এটার উপর তুমি যদি বর্গ করো তাহলে সেটা কখনোই ঋণাত্মক হতে পারে না বর্গ করলে। ঠিক আছে, স্কোয়ার দিলে সেটা হচ্ছে ঋণাত্মক হতে পারে না, এই জিনিসটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, খুব সোজা, সিম্পল। তো এই হলো হিসাব। তো এখানে দেখো যে মূলের ব্যাখ্যার এখানে কিছু হলো হচ্ছে, দেখো এখানে কিছু শর্ত দিছে, 1 2 3 তিনটা শর্ত দিছে। ঠিক আছে, তিনটা শর্ত দিছে, তারপর কিছু সূত্র আছে, তারপর উদাহরণ চলে গেছে, তারপর আবার হলো হচ্ছে মূলদ ভগ্নাংশ সূচক। ঠিক আছে, এই জিনিসগুলো শেষ করার পর আবার আমরা ডাইরেক্ট উদাহরণের অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, উদাহরণ অঙ্কগুলো সমাধান করব, বেশি আর নাই, কিন্তু হয়তো এটা সময় লাগতে পারে। এই ক্লাসের পরের ক্লাস থেকে আমরা হলো হচ্ছে উদাহরণের অঙ্ক, অনুশীলনের অঙ্ক সমাধান করব। ঠিক আছে, তো এখন দেখো, তো এখানে শর্তটা কি বলছে দেখো, যে যদি a গ্রেটার দেন 0 হয়, মানে 0 থেকে a বড়, তার মানে কি, বড় বলতে কি বোঝায়, এটা হলো হচ্ছে a হলো হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এবং n বিলংস টু n। ঠিক আছে, আবার n গ্রেটার দেন 1, তার মানে কি, এখানে n ও কি, n ও হলো হচ্ছে পজিটিভ হিসেবে কাজ করবে। ঠিক আছে, এ হলো, ঠিক আছে, তখন কি বলছে এখানে, তবে a এর একটি অনন্য ধনাত্মক n তম মূল আছে। এখানে ভালো করে বোঝো এই জিনিসগুলো,
বলছে যে তবে এ এর একটি অনন্য অনন্য বলছে না কি বলছে, আমি একটু ভালো করে দেখে নিই। হ্যাঁ অনন্য, ঠিক আছে। অনন্য অনন্য ধনাত্মক n-তম মূল আছে। এই ধনাত্মক মূলকে কি বলা হয়, এই ধনাত্মক মূলকে রুট এ দ্বারা সূচিত করা হয়, n উপরে n দ্বারা সূচিত করা হয়। এখানে রুট এ এবং একে মুখ্য n এর মূল বলা হয়। n জোড় সংখ্যা হলে এরূপ এ এর অপর একটি n-তম মূল আছে এবং তা হলো মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা মনে করো যে দেখলে কি লেখা আছে, আমি তো কিছু বুঝতাম না, তো আমি একটু সহজ করে বলি যে আমাদের ভাষায় আমরা একটু শিখবো, ঠিক আছে। ভালো করে বোঝো যে 1 নম্বর শর্তে কি বলা আছে, 1 নম্বর শর্তে কি বলা আছে, যখন এ এ এ একটি কি ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, এ একটি কি ধনাত্মক সংখ্যা, যেটা আমরা পজিটিভ হিসাবে বলছি, ঠিক আছে। এ একটি ধনাত্মক সংখ্যা, এ নট ইকুয়াল, এ গ্রেটার দেন 0, মানে 0 থেকে এ বড়, যখন এ এর এ এর সবসময় একটি ধনাত্মক n-তম মূল থাকে, ঠিক আছে। এ এর সবসময় কি, ভালো করে কথাগুলো ভালো করে শোনো, এ এর সবসময় একটা ধনাত্মক n-তম মূল থাকে, n-তম মূল থাকে, যাকে আমরা কি বলি, যাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, একে মুখ্য রুট, একে কি বলা হয়, একে বলা হয়, সরি, এই জিনিসটাকে বলা হয় যে মুখ্য মূল, ঠিক আছে। যা ইংলিশে মনে করা হয় মুখ্য মানে কি প্রিন্সিপাল রুট, ঠিক আছে। এই জিনিসটা কি আমরা হচ্ছে ক্যালকুলেটরে দেখে আসছি, ক্যালকুলেটরে কোথায় দেখে আসছি, এই যে এটা, এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে দেখো উপরে হচ্ছে এই যে ফাঁকা অংশ, এটাকে n বলা হয়, আর এই রুট, ঠিক আছে। তুমি এখানে যে কোনো মান বসায় n এর মান, বা হচ্ছে n এর মান কি, এখানে কি বলছে, n এর মানও ধনাত্মক হতে হবে, ঠিক আছে, n এর মান ধনাত্মক হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে কি বলছে, a এর মান ও ধনাত্মক হতে হবে, ঠিক আছে। তো এই মুখ্য রুল, এটাকে বলা হচ্ছে মুখ্য মূল বা প্রিন্সিপাল রুট, ঠিক আছে। এটা মনে করে সব ক্ষেত্রে প্রযোজ্য, রুটের যত কাজ আছে সব এটা যে কোনো মান দ্বারা এই মান বের করা যাবে, ঠিক আছে। যে কোনো মান এখানে বসায় রুটের মান, তুমি রুটের মূল বের করতে পারবা, ঠিক আছে। হলো এটাকে বলা হচ্ছে মুখ্য রুল, ঠিক আছে। তো এখানেই সেই জিনিসটা এখানেই সুন্দর করে বলা হয়েছে, ঠিক আছে, যে মুখ্য রুলটা কি। যেমন 16 এর মুখ্য বর্গমূল হলো কত, এই যে এখানে দেখো, মনে করো যে 16কে তুমি যদি এখানে বর্গমূল করো, তার মানে কি এখানে 4, ঠিক আছে। এই হলো হিসাব। তার মানে কি, এই হলো হিসাব, ঠিক আছে। তারপরে যদি n একটি জোড় সংখ্যা হয়, যেমন আর একটু বলি যে n যদি মনে করো যে জোড় সংখ্যা, n জোড় সংখ্যা হয়, তাহলে এর আরেকটি n-তম মূল থাকে, ঠিক আছে। n যদি জোড় সংখ্যা হয়, ভালো করে বোঝো, n যদি জোড় সংখ্যা হয়, তাহলে এই যে এর আরো একটি n-তম মূল থাকে, যা নেগেটিভ কি n, ঠিক আছে। এটা হতে পারে যদি n জোড় সংখ্যা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে জোড়ের ক্ষেত্রে জোড় পজিটিভ, জোড় পজিটিভ
ঠিক আছে, এন হচ্ছে কি জোড় পজিটিভ, ঠিক আছে, বেজোড় না। জোড় যদি হয় শুধু জোড়ের ক্ষেত্রে এখানে হচ্ছে এন এর মূল, এন এখানে হচ্ছে মূল হচ্ছে দুইটা পাবো। মূল কয়টা পাবো? মূল দুইটা, মূল দুইটা পাবো, ঠিক আছে, মূল দুইটা পাবো। তো এখানে দেখো আমি একটা উদাহরণ দিই। উদাহরণ হলো হচ্ছে যেরকম মনে করো 16 এর বর্গমূল কত? 16 এর বর্গমূল 4 এবং হলো হচ্ছে -4 হতে পারে। কারণ কি আমরা -4 এর উপর স্কোয়ার করি 16 পাবো, 4 এর উপর স্কোয়ার করি তাহলে 16 পাবো। তার মানে কি আমার মূল কোনটা? মূল আমরা কি জানি এক্স না, তো এখানে মূল এটা এটা এক্স, তাই না? মূল হচ্ছে এখানে এক্স, ঠিক আছে। তো এখানে এক্স হলো হচ্ছে মূল হচ্ছে, এটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। শুধু যখন এন হচ্ছে যখন জোড় সংখ্যা হবে সেই ক্ষেত্রেই মূল আমরা দুইটা পাইতে পারি, ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। কিন্তু কিন্তু হচ্ছে কি এইটুকুই তো শেষ, তাই না? তো কিন্তু এখানে মনে করো যে এখানে হচ্ছে √16 এর মুখ্য পদ হচ্ছে সবসময় 4k, মানে কি তুমি সবসময় কি পজিটিভটা ধরার চেষ্টা বেশি করবা, তাই না? যেরকম আমরা হচ্ছে শিখছি না, রুট থাকলে প্লাস মাইনাস চলে আসে, 2 এর উপর স্কোয়ার, এই চলে গেল +-2 রুট, মূল এটাই তো মূল, তাই না? +2 -2, কিন্তু তুমি সবসময় +2 মানে পজিটিভটাকেই প্রাধান্য বেশি দিবা, ঠিক আছে। এই পজিটিভটাকেই হলো হচ্ছে কি পজিটিভটাকেই এই প্রিন্সিপাল রুট হিসেবে বলা হয়, ঠিক আছে। এটার গুরুত্বটা একটু বেশি ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে। বাট তুমি যখন মনে করো যে এই জিনিসটা আসে, যেরকম রুট প্লাস মাইনাস চলে আসে, রুট থাকলে প্লাস মাইনাস চলে আসে, তো 2 এই 4, ঠিক আছে, মানে কি মনে করো যে 4 এর উপর রুট, তার মানে কি +-2 চলে আসে, তার মানে কি মূল এখানে দুইটা। এই যে এখানে আমরা হচ্ছে বীজগণিতীয় রাশিতে বলছিলাম না, এখানে কেন রুটের সামনে কেন পজিটিভ নেগেটিভ আসে, কারণ কি মূল এখানে দুইটা। তো এখানে দেখো দেখো কোন জায়গার জিনিস কোন জায়গায় হলো হচ্ছে কোন, মানে কোন জায়গার বেসিকটা কোন জায়গায় হলো হচ্ছে আলোচনা করছে, ঠিক আছে। এই দেখো সূচক তুমি যদি না পড়তে তাহলে কি এই বেসিকটা তুমি জানতে পারতো না। যদি মনে করো যে স্যারেরা যদি বলে, ঠিক আছে, কেন এই প্লাস মাইনাসটা হয়, ঠিক আছে, বাট ডিটেলসে তুমি জানতে পারতো না, ঠিক আছে। এই হলো হিসাব, তোমরা জানতে পারতো না। তো যাই হোক, এই হলো হিসাব, এটা তো বোঝা গেল, ঠিক আছে। তো এখন 2 নাম্বার হচ্ছে শর্তটা কি বলছে একটু খেয়াল করি আমরা। 2 নাম্বার শর্তটা কি বলছে? 2 নাম্বার শর্তটা এখানে বলছে, দেখো যদি a গ্রেটার দেন 0 হয়, না সরি, a লেস দেন 0, মানে কি 0 থেকে a ছোট, তাই না? 0 থেকে a ছোট এবং n যেটা সেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আর n গ্রেটার দেন 1, তার মানে কি n হলো পজিটিভ, n হলো এখানে পজিটিভ। তো এখানে পজিটিভ এবং বিজোড় সংখ্যা হয়। তো n ইকুয়াল টু পজিটিভ এবং হচ্ছে এখানে কি বলছে বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা বলছে, ঠিক আছে। বিজোড় সংখ্যার কথা বলছে, n এর মান হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। বিজোড় সংখ্যা হয় তবে a এর একটি মাত্র ঋণাত্মক মান n তম মূল আছে, ঠিক আছে। a এর একটি মাত্র ঋণাত্মক n তম মূল আছে, এই মূলকে কি নেগেটিভ a মডুলাস দ্বারা সূচিত করা হয় এবং n জোড় হলে a এর ঋণাত্মক হলে a এর মান n তম মূল, a ঋণাত্মক n জোড় হলে
এন যদি আবার জোড় হয় তাহলে কি বলছে, এ ঋণাত্মক হলে এ এর কোনো এনতম মূল নেই। এটা কি বোঝাচ্ছে, ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে সেটা এখন আমরা একটু ডিটেলসে ব্যাখ্যা করব, ঠিক আছে। তো যদি তুমি ওটার দিকে তাকায় না, 2 নাম্বার হচ্ছে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা তুই দিকে তাকানো, তোমরা আমার কথা ভালো করে দেখো, বুঝো, তাহলে তুমি সব বুঝতে পারো তোমরা। তো যদি এ একটি ঋণাত্মক সংখ্যা হয়, ঠিক আছে, এ একটি কি, এ মনে করো যে একটা ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, এ তার মানে কি, এটাই তো ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা হয় এবং এন একটি বিজোড় সংখ্যা হয়, এন একটি কি, এন হচ্ছে বিজোড়, এন একটি কি বিজোড় সংখ্যা হয়, তাহলে এ এর একটি মাত্র ঋণাত্মক এনতম মূল থাকে। তাহলে কি, এ এর একটি মাত্র ঋণাত্মক এনতম মূল থাকে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি, মাইনাস রুট ওভার এন, এখানে মডুলাস এখানে কি দিছে দিয়ে প্রকাশ করা হয়। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, যেমন -8 একটা হচ্ছে তোমার এ, মনে করো যে এটা হচ্ছে তো -8 হচ্ছে, এটা তো এ, তাই না, -8, কারণ এখানে এ হচ্ছে কি ঋণাত্মক নিতে হবে, তাই না, নিলাম -8, এর ঘনমূল কি হবে, ঘনমূল হলো কি -2, তাই না, কারণ -2 কে তুমি যদি কিউব করো তাহলে কি এটা হচ্ছে কত হবে, -8 হবে, তাই না, -2 ইন্টু -2 কত হলো, 2 দুগুণ 4, আর নেগেটিভ নেগেটিভ পজিটিভ, সাথে হচ্ছে -2 আর একবার গুণ, তাই না, তার মানে কি এখানে -8 হলো, এই হলো হিসাব, ঠিক আছে। কিন্তু এখানে এই মডুলাস দেওয়ার মানে কি হলো, মডুলাস দেওয়ার মানে হলো এর মান পরম মান, ঠিক আছে, এর মান কি পরম মান, মডুলাসের মানে কি পরম মান, ঠিক আছে, পরম মানকে কি বলা হয়, অ্যাবসলিউট ভ্যালু। তার মানে কি এখানে তুমি এ এর মান তুমি হচ্ছে যাই বসাও তার ইনপুট, এখানে এ এর ইনপুট যাই বসাও, ঠিক আছে, আউটপুট সবসময় কি হবে, পজিটিভই হবে, ঠিক আছে, পজিটিভ হবে, ঠিক আছে। তার মানে কি এখানে -8 মানে হচ্ছে 8, তারপরে ধরো, ঠিক আছে, -8 মানে কি এখানে 8ই হবে, ঠিক আছে। তার মানে কি আমরা এখানে যদি বসাই -√³ -8, এই হচ্ছে তোমার বিষয়টা, তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে কি যে -√3 তারপরে 8, তার মানে কি এখানে হচ্ছে -2 পাবো, ঠিক আছে, এই যে নেগেটিভ, কারণ কি আমার হচ্ছে এখানে শর্ত বলেই দিচ্ছে যে এটা হচ্ছে গঠন কি এমন হবে, তাই না, গঠনটা এমনই হবে, যদি এখানে n হচ্ছে কি, n হচ্ছে বিজোড় হয়, n বিজোড় হয় এবং হচ্ছে এ হচ্ছে নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, তাহলে আমরা হচ্ছে যদি মূল বের করতে চাই, ঠিক আছে, মূল যদি বের করতে চাই, ঠিক আছে, মূল বের করতে চাইলে কি মূলটা সবসময় কি নেগেটিভই আসবে, তাই না, মূলটা নেগেটিভ আসবে, তাই জন্য এই যে এই গঠনটার উপর মধ্যে বসাই দিতে হবে যে নেগেটিভ, এখানে তো নেগেটিভ থাকবে, তাই না, কারণ কি আমরা হচ্ছে নেগেটিভ জিনিস গুণ করলে, তুমি যেরকম পজিটিভ জিনিস -2 গুণ করলে, এটা দেখো দুটা নেগেটিভ গুণ করলে পজিটিভই হয়, কিন্তু দুইটা নেগেটিভ গুণ করার পর সাথে যদি আরেকটা নেগেটিভ যদি থাকে তাহলে কিন্তু দুটার জন্য পজিটিভ আর একটার জন্য নেগেটিভ, তাহলে কি মাইনাসই হবে। তুমি এরকম দেখো দুইটা দেখো মাইনাস 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 1 2 3 4 5 6 7, দেখো বিজোড় সংখ্যা নেওয়ার পর দেখো এই দুটো মিলে পজিটিভ হলো, এই দুটো মিলে পজিটিভ হলো, এই দুটো মিলে পজিটিভ হলো, আর এই একটা এক্সট্রা নেগেটিভ থাকতো, তো তার মানে কি এক এক্সট্রা বিজোড় বিজোড় নেগেটিভ সংখ্যা গুণফল সবসময়
নেগেটিভ হয়, মূল মান সবসময় কি নেগেটিভ হয়। এই জন্য এই জিনিসটা এখানে ডাইরেক্ট এখানে নেগেটিভ বসাই দিছে এবং সাথে কি রুট ওভার এন, ঠিক আছে, রুট ওভার এন, আর হচ্ছে এখানে মডুলাস দিয়ে দিছে। আর আমরা একটা জিনিস ওখানে কি শিখে আসলাম, কমপ্লেক্স নাম্বার নামে একটা বিষয় শিখে আসলাম যে রুটের ভিতরে কখনো নেগেটিভ বসানো যায় না, রুটের ভিতর কখনো নেগেটিভ বসানো, তাহলে তার মান থাকে না, সেটা হচ্ছে আমরা আগে জেনে আসলাম। তাই জন্য এখানে এই নেগেটিভকে তুলে দেওয়ার জন্য এখানে হচ্ছে পরম মান মানে হচ্ছে এই মডুলাসটা ব্যবহার করা হয়েছে। তো এর ভিতরে নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক যা খুশি তাই থাকুক, সেটা হচ্ছে পজিটিভ আকারে বের হয়ে আসবে, ঠিক আছে। তার মানে এই জিনিসটাই। তো তোমাকে যদি এখানে বলে যে -3 এর, ঠিক আছে, তো তোমাকে যদি বলে যে ধরো -27 এর হচ্ছে বর্গমূল কত, ঠিক আছে, এর বর্গমূল তোমাকে যদি বের করতে বলে, -27 এর বর্গমূল কত তোমাকে যদি বের করতে বলে, তুমি কি করবা, যে ওই সূত্র মাইনাস, তারপর হচ্ছে এখানে দিবা, তারপর এখানে মডুলাস দিবা, এখানে হচ্ছে কি মডুলাস দিয়ে এখানে হচ্ছে কত, এটাকে আমরা কতবার পাবো, -3, আর এখানে কি 3 থাকবে, তাই না, তাহলে তো এটা 27 হবে। তো সিম্পল হিসাব, এই হিসেবে আমরা হচ্ছে করতে পারি যে হচ্ছে যে নেগেটিভ থাকলো, তারপর হচ্ছে -3 নেগেটিভ থাকলো, তারপর হচ্ছে এই যে 3 হয়ে গেল মডুলাসের কারণ 3 মডুলাস তুলে দিলে তার কি মাইনাস হচ্ছে উঠে গেল, তার মানে কি আমার এখানে হচ্ছে কিউব হয়ে গেল, তার মানে কি -27, এই জিনিসটাই তো আসলো এখানে বিষয়টা, তাই না। তার মানে কি আমার এখানে হচ্ছে কি -27 ইকুয়াল টু কত, -3 ইন্টু -3 ইন্টু -3, তার মানে কি -9 ইন্টু 9 ইন্টু 3, তার মানে 3 নং 27 -27, ঠিক আছে, এই হলো হিসাব। তো এই হলো মনে করো যে বর্গমূল। এখন যদি -27 এর বর্গমূল, তো মাইনাস তুমি রেখে দিবা, আমরা যেভাবে করি সিম্পল ভাবে মাইনাস রেখে দিলাম, যে 27 এর বর্গমূল কত, 27 এর বর্গমূল 3 এর উপর কিউব, তাই না, 3 এর উপর কিউব, 27 এর বর্গমূল 3 এর উপর কিউব, তার মানে কি এখানে 3 হচ্ছে বর্গমূল, তার মানে কি এখানে হচ্ছে সাথে হচ্ছে কি আছে মাইনাস আছে, তার মানে কি এটা হচ্ছে -3 হচ্ছে এর হচ্ছে বর্গমূলের বিষয়টা, তাই না। তো মাইনাস আলাদা করে, তো আমরা কি জানি -1 ইন্টু 27, তার মানে কি এটা মানেই তো মাইনাস, তাই না, এটা মানে কি -27, এটাই তো। তো আমরা 27 এর বর্গমূল বের করে, এটা সহজ পদ্ধতিতে বের করা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু এটা হচ্ছে কি আসল পদ্ধতি, ঠিক আছে, এটা হচ্ছে আসল পদ্ধতিটা কিভাবে কাজ করে, ঠিক আছে, মেন যে ম্যাথমেটিক্যালি এই জিনিসটা কিভাবে কাজ করে, এটা তো আমরা মনে করো যে পরে হিসাবের সুবিধার্থে এইভাবে আমরা বের করতে পারি, কিন্তু আসলে মূল রহস্যটা কি, ঠিক আছে, এটার বর্গমূল কিভাবে করতে হয়, তো এখানে এই জিনিসটা এখানে বলা হয়েছে, ঠিক আছে, এই হলো হিসাব। তো আমি আরেকটা জিনিস বলি, এখানে নোট শুনে নাও ভালো করে, কিন্তু কিন্তু যদি এ ঋণাত্মক হয়, যদি ঋণাত্মক হয় এবং এন যদি জোড় হয়, এখানে আমরা বিজোড় হিসেবে কাজ করছি কিন্তু, ঠিক আছে, বিজোড় বর্গমূল ঘনমূল হিসেবে, ঠিক আছে, ঘনমূল হিসেবে আমরা কাজ করছি, এগুলো হচ্ছে কি বিজোড় নিয়ে আলোচনা করছি, যেহেতু যে এখানে বলছে এই জিনিসগুলো বিজোড়, ঠিক আছে, বিজোড় নিয়ে আলোচনা করছি, কিন্তু এখানে আমি একটা নোট বলে দিচ্ছি যে যদি এ ঋণাত্মক হয় এবং এন একটি জোড় সংখ্যা হয়, তাহলে এ এর কোনো বাস্তব এন এর মূল থাকে না। যেমন উদাহরণ দিই, যেমন -9 এর কোনো বর্গমূল নেই, এই যে এটা আমরা হচ্ছে কি উদাহরণ 5-এর ঘয়ে পড়ছিলাম, ঠিক আছে, উদাহরণ 5-এর ঘয়ে পড়ছিলাম, ঠিক আছে, -9 এর কোনো বর্গমূল নেই, ঠিক আছে, বর্গমূল নেই, কিন্তু এটার হচ্ছে কি ঘনমূল আছে, ঘনমূল,
ঠিক আছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে এটার কোনো মান নেই, যেটা আমরা কেবলই বললাম। ঠিক আছে, তো এই যে হয়ে গেল হিসাব, এটা হলো হচ্ছে হিসাব। ঠিক আছে, তারপর 3 নাম্বার শর্তটা কি বলছে একটু খেয়াল করে দেখো, যে এখানে 3 নাম্বারটা লাস্ট ওয়ান, তারপরে আবার কিছু জিনিস বলছে, সেগুলো আমরা করব। 3 নাম্বারটা আমরা একটু দেখি, যে এখানে কি বলছে দেখো, 0 এর n-তম মূল, 0 এর n-তম মূল হলো হচ্ছে কি, 0 এর n-তম মূল এখানে এই জিনিস, সরি, n-তম মূল এখানে 0 হয়ে গেছে। ঠিক আছে, ওই যেটা আমরা আগেও বলছি যে 0 এর n-তম মূল সবসময় 0 হয়। ঠিক আছে, সরল সত্য যেটা, সেটাই আবার বলছে এখানে। তো যাই হোক, এই জিনিসটা আমি বলে দিছি। তো এবার হচ্ছে কিছু সূত্র মনে হয় দিছে, দেখো সূত্র দিছে এখানে নাকি, 7 সূত্র, না দ্রষ্টব্য, এখানেও সূত্র একটা আছে, 7 নম্বর সূত্র এখানে বলছে। তো এটা আমরা পরে করব। এই যে শর্তগুলো বললাম না, এই যে এটাই সূত্র, এই যে এটাই সূত্র। ঠিক আছে, ঘনমূল নির্ণয়, n-তম ঘনমূল a ইকুয়াল টু নেগেটিভ রুট ওভার পরম মান a, যেখানে n হচ্ছে বিজোড় হলে, বিজোড়। ঠিক আছে, আর a হল হচ্ছে ঋণাত্মক, তাই না? এই জিনিসটা হলে, এই শর্তটা হলেই, বিজোড় এবং ঋণাত্মক হলে এই সূত্রটা প্রযোজ্য হবে, তুমি এই সূত্রটা লিখতে পারো। ঠিক আছে, তো এটা লিখে দিলেই হয়ে যাবে হিসাবটা। ঠিক আছে, তো আমরা যাই হোক এই সূত্রে আবার পরে আসতেছি, এখানে কি বলছে যেটা বলে বলুক, তার আগে হলো হচ্ছে আমরা দ্রষ্টব্যটা দেখব। ঠিক আছে, দ্রষ্টব্যটা এখানে কি বলছে, দ্রষ্টব্য এখানে কি বলছে, এখানে মূলের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত নিয়ম দেওয়া হলো। ঠিক আছে, ওহ নাইস, মূলের কিছু সংক্ষিপ্ত নিয়ম। 1 নম্বর দেখি কি বলছে, যে এটা এটা মানে কি বোঝাচ্ছে, যদি a ধনাত্মক হয়, a যদি ধনাত্মক হয়, 0 থেকে বড় মানে কি a ধনাত্মক হয়, তাহলে তার মুখ্য n-তম মূলটা মানে কি, এই যে মূলটা পাবো আমরা, সে মূলটাও কি হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, 0 থেকে বড় হবে, এই মানটা যেটা, এই মান পজিটিভ হবে। ঠিক আছে, যেমন ধরো আমি হলো হচ্ছে 8 এর বর্গমূল করলে, 8 এর মনে করো যে ঘনমূল করলাম, তার মানে কি 2, তার মানে কি 2 এটা কি 0 থেকে বড়, তাই না? তার মানে কি এটা হচ্ছে পজিটিভ হচ্ছে, সিম্পল হিসাব, এটাই এখানে বলা হয়েছে। তারপর আবার আরেকটা 2 নাম্বারটা বলছে, দেখো 2 নাম্বারটা বলছে a মানে কি, a ঋণাত্মক হলে এবং n বিজোড় হলে, যেটা আমরা হচ্ছে আরেকটু আগে পড়ে আসলাম, বিজোড় হলে কি রুট এটা ইকুয়াল টু কি হবে, নেগেটিভ, এই সূত্রটা প্রযোজ্য হবে, যেখানে হলো হচ্ছে এই যেখানে a হচ্ছে মডুলাস a, মাথায় রাখো, মডুলাস a হচ্ছে a এর পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, তো এখানে আমি যদি সংক্ষেপে যদি বলি এই জিনিসটাকে, যে সহজ ভাষায়, যদি a ঋণাত্মক হয় এবং n বিজোড় সংখ্যা হয়, তাহলে a এর n-তম মূল ঋণাত্মক হবে এবং তার মান হবে a এর পরম মানের n-তম মূলের ঋণাত্মক। যেমন ধরো হচ্ছে আমি উদাহরণ দিই, যে -8 এটার উপর কিউব। ঠিক আছে, তার মানে কি, এটাকে আমরা যদি বলি, তো মাইনাস সূত্র অনুযায়ী, এটা নেগেটিভ যেহেতু, সূত্র অনুযায়ী মাইনাস বসবে, বসার পর এই দিলাম, এই n-তম মূল, n এর মান 3 বসালাম, আর এটা হয়ে যাবে কি পরম মান। ঠিক আছে, তার মানে কি, এটা নেগেটিভ হয়ে যাবে √3
3 আর এটা নেগেটিভ আর পরম মান উঠে গেলে তার মানে কি এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, তাই না? তার মানে কি এখানে -2 হবে এর মূল। ঠিক আছে, এই হলো হিসাব। ঠিক আছে, এই জিনিসটা মাথায় সুন্দর করে ঢুকে নাও তোমরা। ঠিক আছে, এই হলো এর চাইতে সহজ করে তোমাদেরকে কেউ বুঝাবে না এই টপিক। ঠিক আছে, তো এখন উদাহরণ 6 দেখো। উদাহরণ 6, তো এই উদাহরণে আমরা কি মানে মূলের সংজ্ঞা ও নিয়মের ব্যবহার সমস্যার সমাধান করব। ঠিক আছে, তো উদাহরণ 6 কি বলছে আমরা একটু দেখি যে ঠিক আছে, উদাহরণ 6 আমরা দেখি যে কি বলছে। উদাহরণ 6 যে এখানে বলছে √4 ইকুয়াল টু 2, √4 নট ইকুয়াল টু -2, তারপর সরি -8 ইকুয়াল টু কত, -2 ইকুয়াল টু এটা বলতে কি বোঝাচ্ছে? এই জিনিসটা এখানে দেওয়া আছে, তাই না? এটা বলতে এখানে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, তো এখানে হচ্ছে কি √4 ইকুয়াল টু 2, এখানে হচ্ছে বর্গমূল, বর্গমূলের চিহ্ন হলো হচ্ছে এটা না, রুট। ঠিক আছে, রুট স্কয়ার চিহ্ন হচ্ছে বর্গমূলের চিহ্ন হচ্ছে এটা, তাই না? দিয়ে সবসময় মুখ্যমূল। ঠিক আছে, মুখ্যমূল বলতে কি মুখ্যমূল বা হচ্ছে প্রিন্সিপাল রুট। ঠিক আছে, মুখ্যমূল বলতে সবসময় ধনাত্মকটাকেই বোঝানো হয়। ঠিক আছে, ধনাত্মক মূলকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাই √4 এর মান হচ্ছে 2, -2 এটা 9। ঠিক আছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, যদিও -2 তার উপর স্কয়ার ইকুয়াল টু 4 হয়, কিন্তু আমরা কি মুখ্যমূল যদি বলে তখন আমরা সবসময় পজিটিভটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা বোঝা গেছে? তারপর আর এখানে কি বলছে, এই জিনিসটা বলছে হলো হচ্ছে এখানে একটু ভালো করে দেখো যে এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা ঘনমূলের ক্ষেত্রে কি, যে ঋণাত্মক সংখ্যার ঘনমূল ঋণাত্মকই হয়। ঋণাত্মক সংখ্যার কি ঘনমূল সবসময় কি ঋণাত্মকই হয়, এটা মাথায় রাখবা। ঠিক আছে, ঋণাত্মক সংখ্যার ঘনমূল সবসময় ঋণাত্মক হয়। তো -8 এর ঘনমূল -2। ঠিক আছে, আর -2 এর -2 মানে হলো কি, যে এই জিনিসটা এর এর ঋণাত্মক মান। ঠিক আছে, ঋণাত্মক মান। ঠিক আছে, ঋণাত্মক মান যেটাকে হচ্ছে আমরা কি, যে আমরা হচ্ছে যখন এটা পরম মান। ঠিক আছে, এই যে পরম মান দ্বারা এই জিনিসটাকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো যেমন মনে করো যে এখানে একটা উদাহরণ দিছে যে a এর উপর স্কয়ার ইকুয়াল টু পরম মান a। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলছে, যেখানে a যখন কি a হলো হচ্ছে কি 0 থেকে বড় অথবা সমান, আর হচ্ছে নেগেটিভ a যখন কি a 0 থেকে ছোট। তো সহজ কথা এটাকে যদি আমরা বলি, এই জিনিসটাকে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। ঠিক আছে, এই যে নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। তো কোনো সংখ্যার বর্গের বর্গমূল করলে সবসময় সেই সংখ্যার পরম মান পাওয়া যায়। কোনো সংখ্যার কি বর্গমূল করলে সেই সংখ্যার সবসময় পরম মান পাওয়া যায়। উদাহরণ হিসেবে যদি বলি, যদি a ধনাত্মক বা শূন্য হয়,
এ যদি কি ধনাত্মক অথবা শূন্য হয়, এই যে এটা মানে কি এ এর মান ধনাত্মক মানে কি 0 থেকে বড় মানে কি ধনাত্মক, আর হচ্ছে শূন্য হয় মানে শূন্য সমান হয়, এখানে দেওয়া আছে এটা, ঠিক আছে, শূন্য সমান হয়, তাহলে আমরা কি রুট এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়। যেমন মনে করো যে 5 এর উপর রুট স্কোয়ার, ঠিক আছে, এই রুট এটা কেটে গেল, তার মানে 5 হলো, ঠিক আছে। বা আমরা হচ্ছে এভাবে রুট 5 তারপর স্কোয়ার মানে কি 25 তারপর স্কোয়ার ইকুয়াল টু রুট, তার মানে 5, তাই না? এটাই তো এখানে বোঝানো হচ্ছে, তাই না? তারপরে মনে করো যে রুট 0 উপর স্কোয়ার, তার মানে কি রুট 0, তার মানে কি 0 এটা, তাই না? এই বিষয়টাই তো। তারপরে যদি এ ঋণাত্মক হয়, এই যে 0 থেকে বড় এ যদি ঋণাত্মক হয়, তাহলে তাহলে রুট এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ হয়। যেমন মনে করো যে ধরো এটা হলো, তারপর -5 তার উপর রুট দিলাম, তাই না? তার মানে কি এখানে কি হয়ে গেল যে হলো 25 5, 5 এর উপর স্কোয়ার -5 এর উপর স্কোয়ার মানে 5, এটা হলো এটা। এখানে কি 5 হলো, এই 5টা কি -5 এর সমান, তাই না? এটাই তো হিসাব। এই জিনিসটা এখানে কাজ করছে, ঠিক আছে। এখানে এই যে পরম মান, এই যে এ স্কোয়ার ইকুয়াল টু এটা পরম মান হিসেবে কাজ করবে, ঠিক আছে। সবসময় পরম মান মানে কি এটা সবসময় পজিটিভ হিসেবে কাজ করবে, এই জন্য এই যে -1 -5 তারপরে কি 25 -25 25 মানে কি মান হচ্ছে 5, ঠিক আছে। এই হলো হিসাব। তারপরে যেমন মনে করো যে এই যে এটা তুমি যদি আরেক ভাবে করতে চাও, যে মনে করো যে -5 তারপর স্কোয়ার তারপর রুট দেওয়া আছে, তাই না? তার মানে কি আমরা যদি এই নিয়মে করি, তার মানে কি এখানে এটা কেটে গেল, তাই না? এটা কেটে গেল কি -5 থাকলো, তার মানে কি এটা পরম মান হয়ে গেল, মানে কি 5 হয়ে গেল। এই যে এই সূত্র মোতাবেক, এই সূত্র মোতাবেক এই জিনিসটা কাজ করতেছে, ঠিক আছে। এই হলো হিসাব, রুটের যত হিসাব সব এখানে বলা হয়ে গেল। তো সূত্র 7, এখন দেখো সূত্র 7-এর প্রমাণ বলছে, প্রমাণটা আমরা একটু দেখি। সূত্র 7-এর প্রমাণ এখানে বলছে, দেখো যে এ বিজোড় সংখ্যা, ঠিক আছে। তো দেখাতে বলছে কি রুট ওভার এ ইকুয়াল টু মাইনাস এটা এন আর পরম মান এ, এটাই দেখাতে বলছে, তাই না? এই হলো হিসাব। তো এই সূত্রটাকে আমরা প্রমাণ করতে বলবো যে প্রমাণ, ঠিক আছে। প্রমাণ যদি করি, তো আমাদের প্রথমে প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। যখন, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা জানি, এখানে লিখবো আমরা জানি, আমি আমার মতো করে করে দিচ্ছি, ঠিক আছে। আমরা জানি এ 0, এই যে এখানে দেওয়া আছে 0 হলে মানে কি এ কি নেগেটিভ না, তার মানে কি এটার উপর পরম মান দিলে তো এ হয়ে যাবে এটা, তাই না?
পজিটিভ হয়ে যাবে। তো এই হলো হিসাব। তাহলে কি মাইনাস রুট ওভার এটা ইকুয়াল টু মাইনাস এটা, এই জিনিসটাই তো, তাই না? এখন ধরি এক্স ইকুয়াল টু এটা, তাই না? এক্স ইকুয়াল টু এটা ধরে নিলাম। তাহলে এই জিনিসটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে কি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স এর উপর এন যদি দিই তাহলে আমরা কি পাবো এখানে? তার মানে কি এখানে আমরা দেখো, এখানে হচ্ছে যদি আমরা ভেঙে ভেঙে করি, একটু দেখো, খেয়াল করে দেখো, তো মাইনাস নেগেটিভ 1 ইন্টু রুট ওভার, এটা লিখতে পারি না? এটা তো লিখতে পারি, তাই না? এটাকে ভাঙালাম ভিতরে, তারপর কি, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু, আমরা ভাগ করে দিলাম, তাই না? এই হলো হিসাব। এত পর্যন্ত আমাদের শেষ। যেহেতু এন বিজোড় সংখ্যা, যেহেতু কি এখানে এন বিজোড় সংখ্যা, তাই -1 n ইকুয়াল টু -1, তাই না? আমি কি বলছিলাম এখানে? বলছিলাম যে যদি বিজোড় সংখ্যা দ্বারা মনে করো যে গুণ করা হয়, বিজোড় সংখ্যা দ্বারা কোনো কিছু গুণ করা হয়, তার মানে কি সবসময় কি বিজোড় সংখ্যা দ্বারা গুণ করলে হলে কি মানে হচ্ছে কি এখানে 1 দ্বারা -1 দ্বারা আমরা হচ্ছে n তুলে নিব। তো মানে কি এখানে বোঝা যাচ্ছে যে এখানে -1 দ্বারা যতবার গুণ, মানে 1 দ্বারা যতবার একটা সংখ্যাকে বারবার গুণ করবা, 1 দ্বারা 1 1 1 এভাবে গুণ করবা, তা 1ই হবে, তাই না? কিন্তু তার উপর n আছে, তার মানে কি তুমি এখন যতবারই গুণ করো, যতবার করো, আর এর সাথে বিজোড় আছে, তার মানে কি বিজোড় এবং নেগেটিভ আছে, তার মানে কি তুমি নেগেটিভ বিজোড় গুণ করলে কি নেগেটিভই আসবে, ভাগ গুণফল, ঠিক আছে? গুণফল নেগেটিভ আসবে। তার মানে কি তুমি হচ্ছে এখানে -1 তো এখানে লিখতে পারো, কারণ কি এখানে 1 যতবারই গুণ করো, যত সংখ্যা দ্বারাই গুণ করো, বারবার যতবার গুণ করো ততবারই 1 আসবে। আর সাথে হচ্ছে আমাদের নেগেটিভ আছে, যেহেতু নেগেটিভ দ্বারা গুণ করছে, তার মানে কি এখানে n যেহেতু আমাদের বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যা মানে কি সবসময় বিজোড় সংখ্যা হবে, যতবার গুণ করবে সেটা বিজোড় সংখ্যা হবে। তার মানে কি আমরা কি বলছি যে নেগেটিভ কোনো কিছু জোড় সংখ্যা বার গুণ করলে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, কিন্তু বিজোড় সংখ্যা বার গুণ করলে, ঠিক আছে, বিজোড় সংখ্যা বার গুণ করলে সেটা হয়ে যায় কি নেগেটিভই হয়ে যায়। তার মানে কি আমরা এখানে এই জিনিসটা n বিজোড় সংখ্যা, তাই এটার উপর n ইকুয়াল টু -1 এর উপর n ইকুয়াল টু নেগেটিভে আসবে, এটা তো স্বাভাবিক, তাই জন্য এটা আমরা করে নিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, যে তাহলে x টু দি পাওয়ার n ইকুয়াল টু -1 ইন্টু কি হবে এখানে দেখো, যে এখানে n আর n কিন্তু কেটে গেল, ঠিক আছে? -1 এই যে এখানে এটার পরিবর্তে -1 লিখলাম, এবং এখানে n এবং n টা কেটে গেল, কেটে গিয়ে কি হলো -a হয়ে গেল। তারপরে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার n ইকুয়াল টু মাইনাসে মাইনাসে পজিটিভ a হয়ে গেল, ঠিক আছে? পজিটিভ a হয়ে গেল, তাই না? এই এত পর্যন্ত শেষ। এবার যেহেতু ভালো করে বলছো, যেহেতু x টু দি পাওয়ার n ইকুয়াল টু a
এ এবং এন বিজোড় তাই x ইকুয়াল টু NA। সুতরাং কি এটা ইকুয়াল টু কি লিখতে পারি, এটা নেগেটিভ রুট এটা n সাথে হচ্ছে পরম মান, ঠিক আছে। এটা কি প্রমাণিত এটা কেন, এই যে এখানে x টু দি পাওয়ার n ইকুয়াল টু a এবং n বিজোড় সংখ্যা, ঠিক আছে। তার মানে কি আমরা এখানে কি বোঝালাম, ঠিক আছে। আমরা এখানে n কে তুলে দিতে কি করতে হবে, ঠিক আছে। এখানে এই লাইনের পরের লাইন কিন্তু এটা, ভালো করে বোঝো, পরের লাইন এটা, এখান থেকে n তুলে দিতে আমাদের কি করতে হবে, আমাদেরকে উভয় দিকে রুট n দ্বারা গুণ করে রুট করে দিতে হবে, তাই না। রুটকে করে দিতে হবে, যে কোনো একটা করতে হবে। যেরকম এখান থেকে যদি আমি এখানে যদি সিম্পল ভাবে বলি যে এই লাইনটা কিভাবে আসলো, যে x টু দি পাওয়ার n ইকুয়াল টু a, এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো। তো আমি যদি এই দিক থেকে x এর পাওয়ার n বাদ দিতে চাই, তাহলে কি, কারণ পাওয়ারে উভয় দিকে পাওয়ার সেম দ্বারা ইয়া করতে হবে। তার মানে এখানে যদি n আউট করে দিতে চাই, তার মানে 1/n দ্বারা ভাগ করে দিতে, গুণ করে দিতে হবে পাওয়ারকে। তার মানে কি এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n ইনটু 1/x টু দি পাওয়ার n ইকুয়াল টু, তার মানে কি এখানে 1/x টু দি পাওয়ার 1/n দ্বারা এখানে পাওয়ারে গুণ করছে, তার মানে কি a এর উপরও 1 এর সাথে 1/x টু দি পাওয়ার n গুণ করতে হবে, 1/n গুণ করতে হবে। তার মানে কি এখান থেকে n কেটে গেল, তাহলে x a টু দি পাওয়ার 1/n। আর আমরা কি জানি, a টু দি পাওয়ার 1/n মানে কি, আমরা কি জানি রুট ওভার a, এটাই তো জানি, তাই না। আর এখানে n থাকবে, এটাই তো জানি সূত্র অনুযায়ী। তার মানে কি এখানে x টু দি পাওয়ার এই জিনিসটা, এখান থেকে এই জিনিসটা এখানে এইভাবে আসছে, ঠিক আছে। বা তুমি এখান থেকে x টু দি পাওয়ার n ইকুয়াল টু a, তো তুমি এখানে উভয় দিকে কি রুট n দ্বারা, এই রুট n দ্বারা এভাবে গুণ করে দিতে পারো, সিম্পল হিসাব করে দিলে কি হবে, n কেটে গেল, তাহলে x থাকলো। এইভাবেও করতে পারো, বাট এটা হচ্ছে আসল নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে আসল নিয়ম। তো যাই হোক, এই হলো হিসাব, সরি, এই হলো হিসাব, ঠিক আছে। এই হলো প্রমাণিত, সিম্পল ভাবে প্রমাণ। উদাহরণ 7, এটা তো করার দরকার নেই, এটা পারবা ইজি, এটা দরকার নাই। উদাহরণ 8, সূত্র 8, 9 প্রমাণ, সূত্র 8, 9 ও প্রমাণ আমি করে দিই, ঠিক আছে। সূত্র 8, ঠিক আছে। সূত্র 8 এর প্রমাণটাও আমি একটু করে দিই নাকি। দেখো সূত্র হলো হচ্ছে 8 নম্বরটা কি বলছে, যে a greater than 0, m belongs to z এবং n 1
কি এটাই কি সিম্পল একই, এই জিনিসটাও যেটা এই জিনিসটাও সেটাই, ঠিক আছে, কোনো পার্থক্যই নেই। তো তাও এটা প্রমাণ করতে হবে, ওই যে ওই লজিক খেটে আমরা যেগুলো আগে প্রমাণ করতে এর আগের ক্লাসে যেগুলো প্রমাণ করে আসছে ওরকম করে প্রমাণ করে দিতে হবে। তো যদি এটাকে আমরা সহজ কথায় বলতে চাই, তো তুমি চাইলে এটা মানে আগে মূল বের করে তারপর পাওয়ার করতে পারবা, ঠিক আছে, অথবা আগে পাওয়ার করে তারপর মূল বের করতে পারো, ঠিক আছে, ফলাফল একই হবে। মানে এ ধনাত্মক হবে, এম পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক বা শূন্য যেটাই হোক, ঠিক আছে, হতে পারে। আবার এন একটি স্বাভাবিক সংখ্যা এবং একের চেয়ে বড়, ঠিক আছে। তো এখন এটা দুই ভাবে করা যায়, তো প্রমাণ আমরা ডাইরেক্ট প্রমাণ দেখি, ঠিক আছে, প্রমাণ এত কথা বলার চাইতে প্রমাণে ডাইরেক্ট আমরা ঢুকি। তো এটা থেকে ব্যাখ্যা দিব যে এখানে বলছে, এখানে লিখি মনে করি রুট এটা ইকুয়াল টু এক্স, ঠিক আছে, ধরে নিলাম, এবং ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা যদি এখান থেকে আমরা হচ্ছে এই যে এই চলকগুলো যেগুলো আছে অজ্ঞাত রাশি, অজ্ঞাত মান, এই মানগুলো থেকে আমরা হচ্ছে জিনিসগুলো মানে সরানোর চেষ্টা করব, ঠিক আছে, যে এই জিনিসগুলো সরানোর কিছু মানে রুটটা সরানোর চেষ্টা করব মেন কথা, ঠিক আছে। তো রুটটা সরানোর চেষ্টা করলে এখান থেকে রুট সরানো, তার মানে কি উভয় দিকে, তার মানে x টু দি পাওয়ার n মানে কি a হয়ে যাবে, এবং কি y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার কি হয়ে যাবে, m হয়ে যাবে। তার মানে কি আমরা রুটটা সরাই দিলাম, ঠিক আছে। এখানে সহজ কথায় যদি আমি বলি, এটা কি করলাম, যে প্রমাণের জন্য আমরা ধরে নিই x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আমরা হলো হচ্ছে এখানে কি করলাম, যে এখানে হচ্ছে আমাদের যে রুটটা, এই যে এর উপর যে রুটগুলো আছে সেই রুটগুলো তুলে দেওয়ার জন্য আমরা হলো হচ্ছে উভয় দিকে পাওয়ারের সাথে n দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এই যে রুটগুলো কেটে গেল, ঠিক আছে, এটা তো সিম্পল হিসাব, বুঝে গেলাম, এত পর্যন্ত আমরা তো বুঝতে পারলাম। তারপর আমরা এখানে বা লিখব, লেখার পর y টু দি পাওয়ার n ইকুয়াল টু, এখানে কি বলা আছে, a টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার n টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। এটা কি আমরা করলাম, এটা কি বুঝতে পারলাম? যে এখানে দেখো সহজ কথাই যদি বলি, এখানে আমরা জানি y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m, ঠিক আছে, লিখলাম, এখানে আমরা এই জিনিসটা লিখলাম। আর a এর মান দেখো, a এর মান, এখানে a এর মান, a এর মানটা কি, a এর মানটা কি, a এর মানটা হলো হচ্ছে কি x টু দি পাওয়ার হলো হচ্ছে n, তাই জন্য a এর মানটা x টু দি পাওয়ার n এ বসাই দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কি পেলাম, x টু দি পাওয়ার n টু দি পাওয়ার এই যে m এখানে আসলো, ঠিক আছে, ইকুয়াল টু x টু দি পাওয়ার m, তার উপর আমরা একটু সাজাই নিলাম m n, এভাবে সাজাই নিলাম, ঠিক আছে, এই সাজাই নিলাম, ঠিক আছে। এই হলো হিসাব, এত পর্যন্ত তো আমরা বুঝতে পারলাম। তারপর এখানে লিখব, যেহেতু y 0, x টু দি পাওয়ার m 0, সুতরাং মুখ্য n তম
মূল বিবেচনা করে পাই y ইকুয়াল টু x টু দি পাওয়ার m। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখলাম। তো এই জিনিসটা লেখার মানে কি হলো, ঠিক আছে, আমরা কি বুঝবো এটা দিয়ে? ঠিক আছে, এই বিষয়টা দিয়ে আমরা কি বুঝবো সেই বিষয়ে আমরা আলোচনা করব এখানে। যে যদি সহজ কথায় বলি, এখানে যেহেতু a ধনাত্মক, a জিনিসটা কি, ঠিক আছে, এখানে a জিনিসটা কি ধনাত্মক বলছে, তাই না? তো তাহলে আমরা কি x ইকুয়াল টু এটা এবং x টু দি পাওয়ার m উভয়ই ধনাত্মক। ঠিক আছে, মানে কি x এর অংশ তো x টু দি পাওয়ার m, তাই না? এখানে x কোথা থেকে আসছে, x টু দি পাওয়ার m কোথায় থেকে আসলো? আমরা এখানে যত ক্যালকুলেশন করলাম x টু দি পাওয়ার m কিভাবে আসলো, আমার এই জায়গা থেকেই তো আসছে, তাই না? তার মানে কি x ইকুয়াল টু এটা, মানে এটা যদি ধনাত্মক হয় তার মানে কি x টু দি পাওয়ার m ও এটাও ধনাত্মক হবে, তাই না? আর y ও ধনাত্মক, ঠিক আছে, y ও ধনাত্মক। যদি x টু দি y টু দি পাওয়ার n, এখানে যদি এখানে আমি সাইডে লিখতেছি, এটা লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য y টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m n হয় এবং উভয় পক্ষ ধনাত্মক হয়, তাহলে আমরা বলতে পারি y টু দি পাওয়ার y ইকুয়াল টু x টু দি পাওয়ার m, এটাই তো বলতে পারি, তাই না? উভয় দিক থেকে n চলে গেল, তাই না? এটাই তো হিসাব। তার মানে কি y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m, তাই না? a টু দি পাওয়ার m, এখানে এই জায়গার মান বসাইছে, তো এখানে হচ্ছে এটার নিচে, এটার নিচে এটা, এটার নিচে এটা, তারপরে এটার নিচে এটা, ঠিক আছে? তার মানে কি y টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, আর n কেটে গেল, তার মানে কি y ইকুয়াল টু x টু দি পাওয়ার m হলো, ঠিক আছে? x টু দি পাওয়ার m এখানে হলো, ঠিক আছে? তার মানে কি এখানে কি, আবার বলি, যেহেতু a গ্রেটার দেন 0 মানে কি 0 থেকে বড় মানে কি ধনাত্মক, তাহলে কি x ইকুয়াল টু এটাও ধনাত্মক, এই জিনিসটাও কি ধনাত্মক, তাই না? এবং x টু দি পাওয়ার m ও ধনাত্মকই হবে, ঠিক আছে? কারণ কি এই জায়গা থেকে ক্যালকুলেশন করে তো আমরা x টু দি পাওয়ার m এর এখানে পৌঁছাতে পারছি, তাই না? এই জিনিসটাই তো এখান থেকে তো ধনাত্মক কারণে, ধনাত্মক অনুযায়ী তো এই শর্ত মেনে তো আমরা এই জিনিসটা করতেছি, তো x যেখানে থাকবে সেটা তো ধনাত্মক হবেই অবশ্যই, তাই না? এই হিসাব। তার মানে কি, তাহলে মানে কি এখানে হচ্ছে পুরাটাই, এটা কি পুরাটাই ধনাত্মক হিসেবে কাজ করতেছে, তো আমরা বলতে পারি অবশ্যই y ইকুয়াল টু x টু দি পাওয়ার m, ঠিক আছে? y ইকুয়াল টু x টু দি পাওয়ার m, তাহলে এখানে কি বলছে যে y ধনাত্মক, x টু দি পাওয়ার m ও ধনাত্মক, সুতরাং মুখ্য n-তম মূল বিবেচনা করে পাই যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার m, ঠিক আছে? বিবেচনা করে আমরা এই যে এখানে যে জিনিসটা পাইছি, ঠিক আছে, এই যে y টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m, তুমি এখানে ডাইরেক্ট এখানে এই জিনিস থেকে তুমি y টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা আসলো, তাই না? যে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে, ক্যালকুলেট করি, তো আমি ওইভাবে করছি বইয়ের মতো করে, দেখো x টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m আসলো, তারপরে বা তুমি দিয়ে y টু দি পাওয়ার n ইকুয়াল টু a এর মান কত, যে a এর মান x টু দি পাওয়ার n তারপর m, তারপর এখানে হচ্ছে y টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m তারপর n, এই কাটাকাটি করার জন্য n এই জিনিসটা করলাম, তো y ইকুয়াল টু কি আসলো, x টু দি পাওয়ার m আসলো, ঠিক আছে? এই জিনিসটাই এখানে বলা হয়েছে, তুমি ডাইরেক্ট এই জিনিসটা থেকে এই জিনিসটা লিখতে পারো, এই লাইনটা না লিখলেও কোনো প্রবলেম নাই,
ঠিক আছে, বইয়ে আছে তাই জন্য আমি লিখে দিলাম। বাট এখান থেকে তুমি এই লাইনটা তুমি ডাইরেক্ট এখানে চলে আসতে পারো, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম। তো তুমি এখানে সাইডে লিখে দেবো y গ্রেটার দেন 0 আর এক্স টু দি পাওয়ার এম 0, শেষ। আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। তুমি এই লাইন থেকে এই লাইনে ডাইরেক্ট তুমি চলে আসতে পারবা, ঠিক আছে। তোমার এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বইয়ে আছে দেখে আমি বুঝে দিলাম যে এটা কেন হলো, ঠিক আছে। এই হলো হিসাব, এত পর্যন্ত চলে আসতে পারলা, ঠিক আছে। এত পর্যন্ত এটা বের করতে বলছে, এত পর্যন্ত চলে আসলো। তাহলে এই হলো হিসাব, এত পর্যন্ত চলে আসলো। তার মানে কি বা কি y ইকুয়াল টু কত আসলো, আমরা ওখানে একটু দেখি যে y ইকুয়াল টু কত আসছে। আমরা এখানে দেখি এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম, এত পর্যন্ত আমরা চলে আসছি, তাই না। এত পর্যন্ত চলে আসার পর এখন দেখো আমরা y এর মান কত ধরে নিছিলাম, y এর মান এখানে কত ধরে নিছিলাম, y ইকুয়াল টু এই জিনিসটা ধরে নিছিলাম, তাই না। তো এখন আমরা এই মানটা এখানে বসাই দেব নাকি, এই মানটা এখন বসাই দেব, y এর মান এবং x এর মান এখানে বসাই দেব। y এর মান ধরছি এটা আর x এর মান ধরছি এটা, এখন এই জিনিসটা দুইটা বসাই দেব। তার মানে কি এখানে হচ্ছে আমরা কালো কলম দিয়ে লিখি যে এখানে y এর মান কত, n রুট n, হ্যাঁ এটা। তো তার মানে y এর মান আমরা এখানে লিখব এইটা, আর x এর মান m, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ কি হলো, এই যে চলে আসলো। বা এটা উল্টা করে লিখতে পারা, সরি উল্টা করে লিখতে হবে, এটা সাজায় এখানে তো লিখছি ওই জিনিসটা। অর্থাৎ এটা ইকুয়াল টু এই যে মান প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত, এটাই বুঝাতে হয়েছে, ঠিক আছে। তো তোমার জিনিসটা হলো কি যে এই যে এখানে ধরে নিলা, ঠিক আছে। তোমার কাজ কি, তোমাদের কাজ কি, এখানে এই জিনিসটা ধরে নিলা, নেওয়ার পরে এত পর্যন্ত আসলা, এই জিনিসটা লেখার দরকার নাই এক্সট্রা, ঠিক আছে। এটা কোনো দরকার নাই, এটা আছে বইয়ে থাক। তুমি এখান থেকে এই যে ধরে নেওয়ার পরে তুমি এখান থেকে ডাইরেক্ট তুমি হলো হচ্ছে যে y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m, এই যে এই জিনিসটা এখান থেকে এই লাইনেও বাদ, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট এই লাইনে চলে আসবা, ঠিক আছে। এই লাইন থেকে এখানে ডাইরেক্ট চলে আসবা, যে তাহলে y টু দি পাওয়ার n ইকুয়াল টু এই, তাহলে লেখে y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m, ঠিক আছে। বা y টু দি পাওয়ার n ইকুয়াল যেটাই হোক এটা লেখার পর এভাবে ক্যালকুলেশন করবা, এই যে তারপরে এখানে শর্তে এখানে এই জিনিসটা লিখে দিবা, এই যে এই শর্তটা এখানে লিখে দিবা, লিখে দেওয়ার পর ডাইরেক্ট এই যে অ্যান্সার, হিসাব কমপ্লিট, খুব সিম্পল হিসাব, ঠিক আছে। এই হলো হিসাব। তারপর সূত্র 9, সূত্র 9 কি বলছে দেখো দেখি, যে যদি এবং হয় তাহলে নয়, এখানে কি বলছে, যেখানে, সরি, যেখানে জেড এবং n 1, তবে
কিউ, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। প্রমাণ, প্রমাণটা আমরা একটু করি, যে এখানে QM ইকুয়াল টু PN এটা দেওয়া আছে, তাই না? তো যদি এখানে দেখো, এখানে QM ইকুয়াল টু PN বলা আছে, QN ইকুয়াল টু PN। তো এখানে দেখো আমি আরেকবার একটু বলি, যদি a গ্রেটার দেন 0 মানে পজিটিভ, m ডিভাইডেড n ইকুয়াল টু p ডিভাইডেড q হয়, তাহলে mp z এর অন্তর্ভুক্ত এবং qn n এর অন্তর্ভুক্ত। n হচ্ছে q n এর অন্তর্ভুক্ত, n হচ্ছে কি n 1 থেকে বড় মানে পজিটিভ, তাহলে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এই যে এখান থেকে দেখো qm ইকুয়াল টু qpn এই জিনিসটা পাইলাম, এখান থেকে এই জিনিসটা পাইলাম। ঠিক আছে, কারণ কি এখানে ক্রস গুণন করছে, করে এই জিনিসটা আসছে। ঠিক আছে, বা আর আর গুণন করে এই জিনিসটা পাইছে। তো এটা তো পাইলাম। তারপরে মনে করি, লিখি, মনে করি রুট ওভার, ওই সেম ভাবে ধরে নেব আমরা আগে m ইকুয়াল টু, মনে করো যে এটা x ধরে নিই, তাহলে এটা কি পাবো আমরা, রুটটা তুলে দিব আমরা, রুটটা তুলে দিলে x টু দি পাওয়ার কত n ইকুয়াল টু a টু দি পাওয়ার m আসলো, একটা আসলো। ঠিক আছে, তো আমরা হিসাবের সুবিধার্থে করলাম। তারপরে যেহেতু আমার এখানে আরেকটা বিষয়, যে এখানে এবার তাহলে না লিখে, এভাবে না লিখে, তো এখানে বা দেওয়ার পর x টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m। ঠিক আছে, রুটটা তুলে দিলাম। তারপর দেখো এখানে হচ্ছে আমাদের, এখানে প্রশ্নে কি বলছে দেখো দেখি, যে এখানে এটার সাথে m আছে, হচ্ছে এর সাথে q আছে, ঠিক আছে, এর সাথে কি আছে, q আছে। ঠিক আছে, তো আমার তো এখানে এর সাথে q আনতে হবে, তাই না? ঠিক আছে, এখানে কিউ আনতে হবে। তো এখন আমরা যদি এখন কিউ আনি, তো উভয় পক্ষে কি x টু দি পাওয়ার মানে কিউ দ্বারা পাওয়ার করলাম। ঠিক আছে, এই করলাম, এতটুকু আমাদের কাজ শেষ। তারপর আমরা কি করব, যে x টু দি পাওয়ার n কিউ ইকুয়াল টু a টু দি পাওয়ার m কিউ। ঠিক আছে, সহজ সূত্রে আমরা ক্যালকুলেশন করে নিলাম। তারপর এখন দেখো এখানে একটা কাহিনী হয়ে গেছে, যে এক্স টু দি পাওয়ার এন কিউ ইকুয়াল টু, দেখো এখানে দেখো এখন এখন একটা বিষয় দেখো, এখানে একটা বিষয় হয়ে গেছে, যে দেখো এখানে এই জিনিসটা আসলো, তাই না? তার মানে কি এখানে দেখো এম কিউ, তাই না? এম কিউ দেখো আমরা এখানে দেখো, এখানে হচ্ছে দেখো আমরা এখানে লিখে নিচ্ছি এম কিউ ইকুয়াল টু পিএন। ঠিক আছে, এম কিউ ইকুয়াল টু পিএন। ঠিক আছে, ভালো করে দেখো, এম কিউ ইকুয়াল টু পিএন মানে কি, এম কিউ এর পরিবর্তে আমরা পিএন লিখতে পারবো, পিএন এর পরিবর্তে আমরা এম কিউ লিখতে পারবো। ঠিক আছে, এটাই তো। তো এখানে এম কিউ আছে, আমরা এখানে কিউ এম লিখছি, মানে কি উল্টা, তার মানে আমরা লিখতে পারবো। তো এ টু দি পাওয়ার এম কিউ এর পরিবর্তে পিএন লিখবো। তো এখানে আমরা লিখে দিব এম কিউ ইকুয়াল টু পিএন, এটা পেয়ে গেছি, তাই না? এখানে আমরা শর্তে এখানে জিনিসটা লেগে দিলাম। তারপর তারপর কি হলো দেখো দেখি,
তো এখন আমরা এই জিনিসটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হয়, তারপর a টু দি পাওয়ার p তার উপর n, ঠিক আছে। তার মানে কি উভয় দিকে n আমরা হচ্ছে বাদ দিতে পারবো এখন, তাই না, n এখান থেকে বাদ দিতে পারবো। তার মানে কি x টু দি পাওয়ার q ইকুয়াল টু a টু দি পাওয়ার p। তো আমরা যদি এখন x কে মনে করো যে এখন আলাদা করব, ঠিক আছে, x কে আলাদা করব, এখানে কোনো পাওয়ার রাখবো না। তখন আমরা কি করব, এখানেই লিখি x ইকুয়াল টু উভয় দিকে 1 ডিভাইড q দ্বারা গুণ করে দিলাম। তার মানে কি এখানে p ডিভাইডেড q চলে আসলো, তাই না। এই জিনিসটা মানে কি যে x ইকুয়াল টু a ডিভাইডেড p ইন্টু 1 ডিভাইডেড q। তার মানে কি অতএব x ইকুয়াল টু রুট ওভার এখানে q আর হচ্ছে এখানে কি a টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার p, তাই না। a টু দি পাওয়ার p এই জিনিসটাই তো। তো এখানে হলো qp, ও সরি, এখানে হচ্ছে আমি এখানে একটা জিনিস ভুল করছি, এটা p হবে, এটা p হবে, তাই না। এই তো তুলতে ভুল করছে, qp এই যে এখানে মিলে গেছে, এই যে এটা চলে আসছে, মানে x ইকুয়াল টু এই যে এটা চলে আসছে। তারপরে কি x সমান আমরা কি ধরছিলাম, x সমানে আমরা ধরে নিছি, দেখো এখানে x সমান এই যে এটা ধরে নিচ্ছি। তার মানে কি আমরা অতএব বা, তারপরে এই বা এর পর নিচে বা লিখে এখানে একটু ভালো করে দেখো x এর মান আমরা বসাই দিই n রুট ওভার a টু দি পাওয়ার m ইকুয়াল টু রুট ওভার q, তারপরে a p, এই যে এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত, ঠিক আছে। খুব সুন্দর, কিন্তু খুবই সোজা হিসাব, ঠিক আছে। এই হলো প্রমাণের কায়দা, ঠিক আছে। তারপরে আমরা এখন এরপরে যেটা আছে সেটা হলো যে মূলদ সংখ্যার সূচক এবং হচ্ছে আমরা উদাহরণগুলো করব, সাথে হচ্ছে অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব পরবর্তী ক্লাসে, ঠিক আছে। এই হলো হিসাব।